একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল ভিত্তি। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের থার্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, যার বিষয়টি থাকছে ভৌত বিজ্ঞান। আজকে আমরা হুগলি কলেজ স্কুল এর কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নেব। প্রত্যেকটা গ্রুপের কোশ্চেন খুব সুন্দরভাবে আলোচনা করব এবং দুটো পার্টের মাধ্যমে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমরা পার্ট 2-তে জয়েন করো। পার্ট 2-তে সব কিছু রেডি হয়ে গেছে, এই ক্লাসটি বন্ধ করে ওখানে গিয়ে জয়েন করব। ওকে, তো ওর লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পেয়ে যাবে। আর আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার। ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আর বিশেষ দেরি না করে আমরা ক্লাসটি নিয়ে শুরু করতে যাচ্ছি, যার মধ্যে গ্রুপ এর প্রথম কোশ্চেন বলছে, এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ পি হলে পি এর মান কত? মান হয়ে থাকে এইচ ডিজি। নেক্সট বলছে, পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটি নিউক্লিয় বল। নেক্সট, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, সেটি ঘনকোণ। নেক্সট বলছে, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি হয়ে থাকে 4 গুণ। পরবর্তী, এসআইতে ঘর্ষণ বলের একক হয় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী, জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত হ্রাস করলে ঘনত্ব হ্রাস পায়। নেক্সট, শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। নেক্সট বলছে, 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? তো এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, এটাই সঠিক নয়। নেক্সট বলছে, সাবান ও ডিটারজেন্ট হলো একটি সল হয়ে থাকবে। নেক্সট, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে সক্ষম এমন একটি ধাতু, সেটি জিঙ্ক। পরবর্তী, প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড? সেটি হয়ে থাকে কার্বন ডাই অক্সাইড, CO2। নেক্সট, জল ও চিনির মিশ্রণকে পৃথক করা যায় পাতন পদ্ধতিতে। পরবর্তী, জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী, সেটি ফসফেট। এখন আমরা গ্রুপ এটা খুব সুন্দর কমপ্লিট করলাম। গ্রুপ বির প্রথম কোশ্চেন কি বলছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটি স্থির রাশি? সেটি হয়ে থাকবে অভিকর্ষজ। এটি হবে অভিকর্ষজ বল। তার বলছে, 1 ঘনমিটার আয়তনের জল কত লিটার আয়তনের জলকে প্রকাশ করে থাকে? এটি 1000 লিটার জলকে প্রকাশ করে। নেক্সট বলছে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? সেটা হয়ে থাকবে বিকৃতি। বলছে, কার্যের মাত্রীয় সংকেত m পাওয়ারে x, l পাওয়ার y, t পাওয়ার z এর মধ্যে x, y, z এর মান কত? x এর মান হয়ে থাকে 1 এবং y এর মান হয়ে থাকে 2, z এর মান হয় -2। এটা কিভাবে হয়েছে? যে কার্যের মাত্রীয় সংকেত কি হয়? m l 2 t টু দি পাওয়ার -2। তো সেই হিসাবেই x, y, z দেওয়া রয়েছে, তার মানগুলো দিয়ে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে, একটি বস্তুর ওপর তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে?
শূন্য হয়ে থাকবে। নেক্সট, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র নামে পরিচিত? সেটা প্রথম গতিসূত্রটি। পরবর্তী, সত্য বা মিথ্যা লেখো। বলছে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে। এটা মিথ্যা হয়ে থাকবে, কারণ একটা বস্তু যদি ক্রিয়া করে অপর বস্তু প্রতিক্রিয়া করবে। একটা বস্তু ক্রিয়া করছে এবং সেই বস্তুটা প্রতিক্রিয়া করছে, এটা সম্ভব নয়। নেক্সট, পরবর্তী বলছে কার্যের ব্যবহারিক একক কি হয়ে থাকে? জুল। নেক্সট, এম ভরের একটি কণার ভরবেগ বি হলে ওর গতিশক্তি কত হবে? গতিশক্তি ই কে সমান হয়ে থাকবে পি স্কয়ার বাই 2m। নেক্সট, শব্দের কম্পাঙ্কের একক কি? সেটি হয়ে থাকে হার্জ। নেক্সট, স্টেথোস্কোপ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? এটা শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন। তারপরে বলছে শব্দ নির্বন্ধ কি? এই যে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ কাকে বলে দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট বলছে শিশিরাঙ্কের সংজ্ঞা দাও। এটিও ওইখানেই দেওয়া হয়েছে, এই যে শিশিরাঙ্ক কাকে বলে। পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক তাপের এসআই একক কি? আপেক্ষিক তাপের এসআই একক হয়ে থাকে জুল পার কেজি। নেক্সট, সত্য মিথ্যা। বলছে লীন তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না, এটি মিথ্যা। নেক্সট বলছে কার্বন 12 স্কেলের 1U বলতে কি বোঝো? তো এই প্রশ্নের অ্যান্সারটি এই যে এখানে দেওয়া হয়েছে, 1U বলতে পারমাণবিক ভর কথা বলেছে, অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে স্যাডউইক আবিষ্কৃত একটি কণা কোনটি? আবিষ্কৃত কণা কোনটি? সেটা হয়ে থাকে নিউটন। ওকে, নিউটন। পরবর্তী প্রশ্ন আমরা এই পেজে আলোচনা করে নেব। এখানে বলছে প্রদত্ত কোন পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ? সেটা হয়ে থাকবে এ এবং সি, কারণ এই দুইজনের কেবলমাত্র পারমাণবিক ক্রমাঙ্ক সমান রয়েছে। নেক্সট, 1 মোল ইলেকট্রন সমান কত সংখ্যক ইলেকট্রন? এটি হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। নেক্সট বলছে 2 মোল অ্যামোনিয়ার অণুর ভর কত? তো 2 মোল অ্যামোনিয়া মানে 2NH3, এর আণবিক ভর হয়ে যাবে 2 গুণিতক n এর জন্য 14 প্লাস এইচ এর 1, 3টি এইচ রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। ওকে, তো এটি আমরা পাচ্ছি কি 2 গুণিতক 14 প্লাস 1 3 3 সমান 2 গুণিতক 14 প্লাস 3 করলে 17, 17 গুণিতক 2 করলে 34 এত গ্রাম। নেক্সট বলছে সম্পৃক্ত দ্রবণে উষ্ণতা বৃদ্ধি করলে এটি কোন দ্রবণে পরিণত হয়? তো এটি আমরা লিখে নেব যে অতিরিক্ত দ্রবণে পরিণত হয়। নেক্সট, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায় এমন একটি পদার্থের নাম, সেটি ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট CaSO4 এবং আরও হয়ে থাকে, যার সংকেতটা শুধু লিখে দিচ্ছি যে CaOH এর হোল 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট বলছে একটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো, সেটা কর্পূর। নেক্সট, বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে তার pH এর মানের কি পরিবর্তন হয়?
পিএইচ কমবে। নেক্সট, সত্য মিথ্যা, ZnO একটি উভধর্মী অক্সাইড, এটি হয়ে থাকে সত্য। শূন্যস্থান পূরণে বলছে মিল্ক অফ ম্যাগনেসিয়ামের প্রধান উপাদান কি? প্রধান উপাদান দুটো হয়ে থাকে, যার সংকেতটা লিখে দিচ্ছি MgOH এবং মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা AlOH। নেক্সট, পেট্রোল ও জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়ে থাকে? সেটা সেপারেটলি নলের মাধ্যমে। সেপারেটলি নল। নেক্সট বলছে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথকীকরণ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাচ্ছে যে পৃথকীকরণ করা হলে কোনটি সর্বপ্রথম গ্রহণ বা গ্রাহক পাত্রে সঞ্চিত হবে? যেই তরলটির স্ফুটনাঙ্ক কম। তাহলে এখানে লিখে নেব যার স্ফুটনাঙ্ক কম। নেক্সট, BOD এর পুরো নাম কি? এটা হয়ে থাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো BIO বায়োকেমিক্যাল অক্সিজেন। আচ্ছা, ওখানে জায়গাটি না কুলানোর জন্য নিচে লিখে দিচ্ছি ডিমান্ড। ওকে। নেক্সট বলছে জলের দুটি নমুনায় একটি Mg এর বাইকার্বনেট লবণ, অন্যটিতে ক্যালসিয়াম মানে Ca এর সালফেট লবণ দ্রবীভূত আছে। কোন ক্ষেত্রে ক্ষরতা বেশি হবে? এটি অ্যান্সার হবে যে ক্যালসিয়ামের ক্ষেত্রে, Ca। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে জলের কোন দূষণের ফলে নকনি সিনড্রোম দেখতে পাওয়া যায়? এটা ফ্লোরাইড দূষণের ফলে। নেক্সট, এখানে আমরা গ্রুপ বিটা খুব সুন্দরভাবে আলোচনা করলাম। গ্রুপ সির প্রথম কোশ্চেন বলছে আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। এই যে নীতিটি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন এখানে বলছে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট। আচ্ছা, এটা একটু ম্যাথমেটিক্যাল সমস্যা রয়েছে। এখানে বলছে যে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট মানে প্রস্থচ্ছেদকে আমরা A দ্বারা চিহ্নিত করি, যেটা 1 হবে, কারণ একক কথাটি বলেছে। একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, মানে তারটি লম্বা ছিল আগে L, তারপরে সেটিকে টেনে বৃদ্ধি করে হয়েছে 2L। তাহলে কতটা বৃদ্ধি হয়েছে তোমাদের এখানে একটু বুঝিয়ে দিই। এই যে একটি মানে তার ধরলাম, এর যে লেন্থ রয়েছে এটা হচ্ছে L, এটাকে টেনে যতটা ছিল তার ডবল করা হয়েছে। তাহলে উপরে যতটা আছে নিচে ততটাই হয়েছে। তাহলে যেই অংশটি বৃদ্ধি পেয়েছে সেই অংশকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? যে ছোট L দ্বারা চিহ্নিত করি। এটাকে আমরা LN দিয়ে দিই, কারণ নতুন মানে নিউ, যেটা নিউ L। আচ্ছা, এটা হচ্ছে যে L হয়ে যাবে। ওকে, কারণ দ্বিগুণ হচ্ছে অর্ধেকটা, মানে যতটা বৃদ্ধি হয়েছে সেটাই আমরা LN দ্বারা চিহ্নিত করব। বলেছে বল কতটা প্রয়োজন? F সমান জিজ্ঞাসা চিহ্ন, যেখানে ইয়ং গুণাঙ্ক বলেছে Y। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব ইয়ং গুণাঙ্কের সমীকরণ, Y সমান W ইন্টু ক্যাপিটাল L বাই প্রস্থচ্ছেদ A ইন্টু LN। ওকে, কারণ নিউ L। তো এখানে আমাদের কার মান চেয়েছে? W, বা আমরা এখানে W এর পরিবর্তে F করতে পারি, কোনো সমস্যা নেই। F এর মান চেয়েছে, তাই F কে অপোজিটে নিয়ে এলাম। আমরা পাচ্ছি
যে ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল নিচে এন বাই ক্যাপিটাল এল। তো ওয়াই এর মান কত 1, ওয়াই এর মান কোনো বলা নেই, এটা ইয়ং গুণাঙ্ক ওয়াই বলেছে। আর এ এর মান বলেছে 1 ইন্টু এল এন এর মান স্মল এল, ক্যাপিটাল এল এর মান রয়েছে স্মল এল। তো এই এল এল কেটে গেল, তাহলে আমরা এফ সমান কত পাচ্ছি, ইয়ং গুণাঙ্ক ওয়াই। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলেছে যে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি লেখো। এই যে এখানে গাণিতিক রূপটি দেওয়া হয়েছে, তার সঙ্গে উপপাদ্যটিও দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে তা লেখো। এই যে এখানে লব্ধ একক এবং মৌলিক একক কাকে বলে দেওয়া হলো, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটার একটু সমাধান আমরা দেখে নেব। 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। আমাদের এখানে প্রতিক্ষেপ বেগ বলতে যখন বন্দুক থেকে গুলিটি বেরিয়ে যায় বা বুলেটটি বেরিয়ে যায়, তখন বন্দুকধারী কিছুটা পিছন দিকে পিছিয়ে আসছে। এটা আমরা থিওরি ক্লাসে খুব সুন্দরভাবে জেনেছি। তো এখানে সেই জিনিসটাই আমাদের বলেছে যে বন্দুকধারী কতটা পেছন দিকে পিছিয়ে আসে, সেটাই হচ্ছে প্রতিক্ষেপ বেগ। আর আমরা এখানে সেই সমীকরণটি ব্যবহার করব। তো তার আগে প্রথমত আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি বলেছে সেটা আগে দেখে নিই। বলছে 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক, তাহলে বন্দুকের ভর হয়ে থাকে 4 কেজি। বলছে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে, তাহলে যে গুলিটি বেরিয়ে যাচ্ছে বা যে বুলেটটি বেরোচ্ছে, সেই বুলেটের বেগ কত? বুলেটের বেগ সমান হয়ে থাকে 500 মিটার পার সেকেন্ড। এখানে আমি বুলেট লিখেছি, প্রশ্নে গুলি লেখা আছে, তোমরা গুলিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে 6 গ্রাম ভরের গুলি, তাহলে বুলেট বা গুলির ভর সমান 6 গ্রাম। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে, যে বন্দুক ধারীর প্রতিক্ষেপ বেগ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো আমাদের এটা 4 কেজিতে রয়েছে, এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, তাহলে এই দুটো কিন্তু এসআইতে রয়েছে, কিন্তু গ্রাম কেজিতে রয়েছে। তাই এই গ্রামকে আমরা এই গ্রামটা এটা হচ্ছে সিজিএস এককে রয়েছে, তাহলে এই সিজিএস একক থেকে আমরা এসআইতে নিয়ে যাব। তাই আমরা এই 6কে 1000 দিয়ে ভাগ করলাম, এত কেজি। ওকে, তাহলে আমরা এখন যে সমীকরণটা ব্যবহার করব, নেক্সট পেজে লিখে দিচ্ছি, যে প্রতিক্ষেপ বেগ সমান মাইনাস বুলেটের ভর বাই বন্দুকের ভর গুণিতক বুলেটের বেগ। এই সমীকরণটা ভর সংরক্ষণ বা ভরবেগ সংরক্ষণ সূত্র থেকেই নেওয়া হয়েছে, বা তোমরা ভরবেগ
সংরক্ষণ সূত্রতে এই মানগুলো বসিয়ে ওখান থেকে তোমরা ক্যালকুলেশনটি করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে মাইনাসকে মাইনাস থাকলো, বুলেটের ভর কত বেরিয়েছিল 6, যাকে আমরা কেজিতে কনভার্ট করেছিলাম 6/1000, এবং বন্দুকের ভর ছিল 4 কেজি ইন্টু বুলেটের বেগ ছিল কত 500। ওকে, একবার দেখে নিই। ওকে 500। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে দিলে 5 2 10, 2 দিয়ে দিলে 2 3 6, তাহলে আমরা পাচ্ছি -3/4। তো -3কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.75 এত মিটার পার সেকেন্ড। তো এখানে মাইনাস কথাটি এসেছে কেন? আমাদের উত্তর কিন্তু মাইনাস নয়, কারণ এই বন্দুকধারী যখন গুলিটি ছুড়ল তখন এই বন্দুকধারী কী করছে, পেছন দিকে পিছিয়ে যাচ্ছে, তাই এই পেছন দিকে পেছানোর জন্য এটি মাইনাস চিহ্নতে অ্যান্সার এসেছে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.75 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে বলছে কার্যকর বল ও প্রতিমিত বল কাকে বলে। এই যে প্রতিমিত বল এবং কার্যকর বল দেওয়া হলো। নেক্সট বলছে এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। এসআইতে কার্যের অভিকর্ষজ একক হয় কি, জুল। এই যে জুলের সংজ্ঞা দেওয়া হলো। নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নিই। একটি 100 ওয়াটের বাল্ব 5 মিনিট জ্বললে কত জুল শক্তি ব্যয়িত হবে। ওকে, তো এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে ব্যয়িত তড়িৎ শক্তি, এটাই আমাদের চেয়েছে, সমান বাল্বটির ক্ষমতা ইনটু সময়। আমাদের ক্ষমতা যেটা রয়েছে সেটা 100 ওয়াট এবং সময় রয়েছে 5 মিনিট। এই 5 মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই আমরা 60 দিয়ে গুণ দিলাম, এত সেকেন্ড। তো 6 5 30 আর একটি শূন্য, এত সেকেন্ড। তাহলে বাল্বের ক্ষমতা হলো 100 ইন্টু সময় এর মান হচ্ছে 300। তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি 3-এর পিঠে 4টে শূন্য, এত জুল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথ রয়েছে। একটি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ এবং উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1.3 মিটার, শব্দের বেগ কত? তো n সমান রয়েছে 256 এত হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান রয়েছে 1.3 মিটার, বেগ v সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি এদের মধ্যে সম্পর্কটা কি, যে v সমান n ল্যামডা, n এর মান কত 256, ল্যামডা এর মান 1.3, পয়েন্ট উঠে গেলে নিচে 10 হয়ে যাবে। এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব 332.8, বা তোমরা এখানে কাটাকাটি করতে পারো, একটা ধাপ কাটাকাটি যাবে, তাহলে একটু সংখ্যাটা হয়তো ছোট হতে পারে, কিন্তু আমি ধরছি যে এভাবে ক্যালকুলেশান করলে সুবিধা হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এত মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, অথবাতে বলছে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র উৎপন্ন শব্দকে পৃথকভাবে চিহ্নিত করতে পারি। তো এটি হয়ে যাবে যে গুণ বা জাতি। ওকে, নেক্সট বলছে আল্ট্রাসনিক শব্দের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এটির অ্যান্সার হবে যে সমুদ্রের গভীরতা নির্ণয়।
সমুদ্রের গভীরতা নির্ণয়। এছাড়াও হয়ে থাকে যে কোনো প্লেন কতটা উঁচুতে উড়ছে তার নির্ণয় করাও হয়ে থাকে এই আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। ওকে, তো আজকে আমাদের এই ক্লাসের মধ্যে পার্ট 1 পার্ট 2 বলেছিলাম, তো পার্ট 1টা এই পর্যন্ত রাখছি। এর বাকি যে প্রশ্নটা আছে পার্ট 2তে আলোচনা করব। তো তোমরা এই ক্লাসটিকে ছেড়ে খুব তাড়াতাড়ি পার্ট 2তে চলে আসো। এবং পার্ট 2তে যাওয়ার পদ্ধতিটা বলে দিয়েছি যে ক্লাসে এর নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে প্রথম লিঙ্কে ক্লিক করো, তোমরা পার্ট 2তে পৌঁছে যাবে। ওকে, তাহলে পার্ট 2তে আবারও দেখা হচ্ছে।